জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি বঙ্গভবনে 5ই আগস্ট সকল রাজনৈতিক দলের সামনে কথা দিলেন যে আই উইল টেক কেয়ার অফ ইট অ্যান্ড দে উইল অল বি রিলিজড, তিনি বিষয়টা দেখবেন, তিনি সবার মুক্তির ব্যবস্থা করবেন। তিনি বা কেন হিসাব দিতে পারছেন না কতজনকে আটক করা হয়েছিল, কতজনকে ছাড়া হলো, আর এখনো আয়নাঘরগুলো চলছে কিনা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিচার, সংস্কার, নতুন বাংলাদেশ এরকম নানা কথা বললেও সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারের সময় যেই বিষয়টা নিয়ে একরকমের আতঙ্কে ছিল এবং এই বিষয়টি কি করে ঘটতে পারছে বাংলাদেশে তা নিয়ে নানা রকম প্রশ্নের উদ্রেক হয়েছিল। এবং যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন সারা বাংলাদেশের মানুষ যেই ঘরগুলো দেখবার জন্যে সবচেয়ে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল, যাদের মুক্তির জন্যে অপেক্ষা করছিল, সেই মানুষগুলোর মুক্তি হয়নি, সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়নি। আর সেই বিখ্যাত ঘর, আয়না ঘরগুলো কোথায় কোথায় আছে, এখনো চলছে কিনা, এবং সেসব জায়গায় এখনো সেই শত শত নিখোঁজ মানুষ আটকা রয়েছেন কিনা, এসব প্রশ্নের কোনো উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 1 বছরে দেবার প্রয়োজন বোধ করেনি। 5ই আগস্টের বার্ষিকী উপলক্ষে সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের এক সমাবেশে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যিনি খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করেন, এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন জানিয়েছিলেন যে 5ই আগস্টের আগের রাতেই, মানে 4 আগস্ট দিবাগত রাত 12টার পর তাকে সেনাপ্রধান 5ই আগস্ট সকাল 10টার মধ্যে তার বাড়িতে আসতে বলেছিলেন রাজনৈতিক দলগুলোকে একত্র করবার উদ্যোগ নেবার জন্যে। তেমনি মেজর জেনারেল ফজলে এলাহি আকবর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা জানান। তিনি জানান যে সেই দিন তারা যখন 5ই আগস্ট রাষ্ট্রপতির বাড়িতে যান বিকালবেলায় সেনা সদর দফতর থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা করতে, বিএনপি, জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে, তখন বঙ্গভবনে তাদের ভেতরে যে আলাপ হয়েছিল সেখানে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর নিজে আয়নাঘর প্রসঙ্গটি তুলেছিলেন। তিনি বলেছিলেন যে আয়নাঘরের বিষয়টি কি করা যায়, সেই বন্দীদের মুক্তি দেওয়া যায় কিনা। এবং তখন রাষ্ট্রপতির মধ্যে একটা কথোপকথন হয়েছিল যে আয়নাঘর কি সত্যি আছে, আয়নাঘর ভার্চুয়াল না রিয়েল। তখন সেনাপ্রধান হাত তুলে বলেছিলেন যে তিনি বিষয়টি দেখছেন। শুনে আসি মেজর জেনারেল ফজলে এলাহি আকবর কি বলেছিলেন। দেখুন, এই কথোপকথন থেকে কয়েকটি ব্যাপার পরিষ্কার। একদিকে যেমন আয়নাঘর এই নামটি, মানে এরকম নামের কোনো জায়গা আছে কিনা, এটা সত্যি কিনা, সেটা নিয়ে একেবারে হাসিনা সরকারের কর্তা ব্যক্তি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুরও তার মানে কোনো ধারণা ছিল বলে মনে হচ্ছে না। দ্বিতীয়ত, ধারণা ছিল না এই সাবেক সেনা কর্মকর্তারও, যিনি এখনো অবসর নেবার পরেও ভীষণ প্রভাবশালী শুধুমাত্র এই কারণে নন যে তিনি বিএনপিতে খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তিনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে এখনো সেনাবাহিনীর ভেতরেও তার প্রভাবের কারণেও প্রতিপত্তিশালী সেনাবাহিনীর ভেতরে। এবং যারা যারা যেসব সাবেক সেনা কর্মকর্তারা জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তাদের একজন। এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার এই বক্তব্যটিতে যে সে সময় বঙ্গভবনে ডিজিএফআই প্রধান, তখনকার ডিজিএফআই প্রধান হামিদুল হক উপস্থিত ছিলেন, যাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হয় তিনি পলাতক আছেন এবং এরই মধ্যে দেশের বাইরেও চলে গেছেন। 5ই আগস্টেও তিনি কিন্তু বিকালবেলা বঙ্গভবনে উপস্থিত। তখন যখন ডিজিএফআই এর কাছ থেকে ব্যাখ্যা জানতে চাইলেন মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যে ডিজিএফআই প্রধান তো এখানে আছেন, তিনি বলুন যে আয়নাঘর বলে আছে কিছু কিনা, তখন সেনাপ্রধান নাকি বললেন তিনি বিষয়টি দেখবেন, তিনি অল উইল বি রিলিজড। এই যে সকলে মুক্তি পেয়ে যাবেন, সেনাপ্রধান দেখবেন, তাতে পরিষ্কার বোঝা যায় যে এই বিষয়টি সত্যতা আছে এবং সেনাপ্রধান সেটা জানতেন। ডিজিএফআই প্রধান কি জানতেন সেটা তার মানে এই এত এত সিভিলিয়ান রাজনীতিবিদদের সামনে কিংবা রাষ্ট্রপতির সামনে সেনাপ্রধান তখনও খোলাসা করতে চাইলেন না।
এবং সেনাপ্রধান দায়িত্ব নিলেন, অল উইল বি রিলিজড। আগস্টের 6 তারিখ দুজন মুক্তি পেল। দুজনই, যে দুজন মুক্তি পেলেন, দুজনই জামায়াতে ইসলামীর নেতাদের পুত্র, সাবেক আমির গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, এবং মুক্তি পেলেন মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার মীর আরমান। এই দুজন বেরিয়ে এলেন 6 আগস্ট। জামায়াতে ইসলামী তখন তাদের ফেসবুক পোস্টে কোনো সুনির্দিষ্টভাবে বলল না অবশ্য যে তারা কোথা থেকে বেরিয়ে এলেন। তারা তাদের বিষয়ে পোস্টে জামায়াতে ইসলামী লিখলো যে তারা নিখোঁজ ছিলেন এবং তারা অবশেষে বেরিয়ে এসেছেন। এরপর ব্রিগেডিয়ার আজমি এবং ব্যারিস্টার আরমান দুজনেই বললেন যে সেই 2016 থেকে আটক ছিলেন তারা, এবং একটা ছোট ঘরে, একটা প্রকোষ্ঠে কিভাবে তারা দিনের পর দিন কোনো আলো না দেখে অন্ধকারের মধ্যে বন্দি দশায় মানবেতর পরিস্থিতিতে কারো সঙ্গে কোনো কথা না বলে এবং ক্রমাগত এক্সস্ট ফ্যানের আওয়াজ শুনতে শুনতে বাস করছিলেন। 6 আগস্ট মায়ের ডাক নামের প্রতিষ্ঠানটি, দেখুন যেই প্রতিষ্ঠানটির সঙ্গে এই এখন যারা উপদেষ্টা হয়েছেন আদিলুর রহমান খান, সিয়ার আবরার, তারাও গিয়ে দাঁড়ালেন ডিজিএফআই অফিসের সামনে, দাঁড়ালেন এই অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করে দেওয়া নারী কমিশনের প্রধান শিরিন হক গিয়ে দাঁড়ালেন ডিজিএফআই অফিসের সামনে এই দাবি নিয়ে। এখন পর্যন্ত বন্দী আছেন, এদের সবাইকে মুক্তি দিতে হবে। মায়ের ডাক কোন সংগঠন? মায়ের ডাক হচ্ছে বিএনপি নেতা সুমনের বোন সানজিদা তুলির তৈরি সংগঠন। এই সংগঠনটি জন্য খুবই তৎপর ছিলেন পিটার হাস, মার্কিন সাবেক রাষ্ট্রদূত, যিনি এই গুমের ঘটনায় যারা যারা গুম হয়েছেন, নিখোঁজ হয়েছেন, তাদের যাতে মুক্তি দেওয়া হয় এই দাবি নিয়ে রীতিমতো কূটনৈতিক পাড়া ছেড়ে আওয়ামী লীগ আমলে গিয়ে উপস্থিত হয়েছিলেন মায়ের ডাকের সদর দফতর যেটি শাহিনবাগ, সেখানে। এবং তখন তা নিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে, শেখ হাসিনা সরকারের সঙ্গে পিটার হাসের রীতিমতো একটা প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তার মানে এই মায়ের ডাক প্রতিষ্ঠানটির পেছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোকেরা দাঁড়িয়েছিলেন গত কবছর ধরে। 6 আগস্ট তারা যখন ডিজিএফআই অফিসের সামনে দাঁড়ালেন, এই সরকারের ঘনিষ্ঠ এই ব্যক্তিরা তো দাঁড়ালেনই, পাশাপাশি গিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস দাঁড়ালেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার ঢাকার প্রতিনিধি হুমা খানও, এবং তারা ভেতরে ঢুকলেন। এই দুই জাতিসংঘ প্রতিনিধি কিন্তু ডিজিএফআই অফিসের ভেতরে ঢুকলেন। কিছুক্ষণ পরে সানজিদা তুলিকে নিয়েও ভেতরে ঢোকানো হলো। ডিজিএফআই এর কর্মকর্তারা বেরিয়ে এসে বললেন তারা এই বিষয়টা নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলবেন এবং জানাবেন যে এ ধরনের কোনো বন্দী তাদের এখানে আছেন কিনা, এবং থাকলে মুক্তি দেওয়া হবে। আর 7 তারিখ ডিজিএফআই থেকে ঘোষণা দেওয়া হলো আরমান, ব্যারিস্টার মীর আরমান, মীর কাশেম আলীর ছেলে, আর গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি। 7 তারিখ আরেকজনের মুক্তি পাওয়ার ঘটনা ঘটল। 7 তারিখ ইউপিডিএফ এর সদস্য, চট্টগ্রামের সশস্ত্র সংগঠন যারা পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসনের দাবিতে শান্তি চুক্তির বিরোধিতায় আন্দোলন করে আসছেন, সেই সংগঠনের একজন নেতা এই মাইকেল চাকমারও মুক্তির ঘটনা ঘটল 7 আগস্ট। এবং ডিজিএফআই বলে দিল তাদের কাছে আর কেউ নেই এখন পর্যন্ত। মায়ের ডাক যেই তালিকা ডিজিএফআইকে দিয়ে এসেছে, যেই শত শত শিশু, স্বজন, স্ত্রী, মা এদেরকে জড়ো করতেন যে তাদের সন্তান, স্বামী, বাবা এরাও হারিয়ে গেছেন আওয়ামী লীগ আমলে, এদের একজনকেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করেনি, কিংবা তারা কোথায় আছে সে বিষয়ে কোনো তথ্য দেয় নাই। দেখেন আয়নাঘর নামটা কোথা থেকে আসলো। আয়নাঘর নামটা এলো নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিলের সংবাদ মাধ্যম নেত্র নিউজের একটা অনুসন্ধানী প্রতিবেদন থেকে। সেখানে নেত্র এই আয়নাঘরের একেবারে লোকেশন পর্যন্ত তারা সেনা কর্মকর্তাদের বরাতেই জানতে পেরেছেন, এবং সেনাবাহিনীর সেই আয়নাঘরের ভেতরে আটক একজন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, তিনি নেত্র নিউজকে বললেন, একেবারে চিহ্নিত করে জানিয়ে দিলেন যে এই ব্লক, এই ব্লকের পাশে এই ভবন, এবং আয়নাঘরে আটক রেখেছিলেন কাজেই শেখ হাসিনার বিচার করতে হবে। কিন্তু তাসনিম খলিল নিজেও জানেন, সাংবাদিক তাসনিম খলিল যিনি প্রথম আয়নাঘরের খবর প্রকাশ করলেন, তিনিও জানেন সেনাবাহিনীর
এই যে আটক করে নিয়ে যাওয়া এবং আটক করে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ, নানা রকম অত্যাচার, নির্যাতন, মানসিক এবং শারীরিক নির্যাতন করা, এবং যেহেতু সেনাবাহিনীর আসলে তো কাউকে আটক করার এখতিয়ারই নাই, কাজে তারা যখন কাউকে তুলে নিয়ে যায় তখন যেহেতু বিষয়টা এমন যে তারা সাধারণত সাদা পোশাকে এসে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যায় এবং কোথায় নিয়ে যায় তা যেহেতু কেউ আর জানতে পারে না, এই অবস্থায় সেনাবাহিনী আসলে কখনো আদালতে উপস্থাপনও করতে হয় না বন্দি ব্যক্তিটিকে। এর ফলে তারা এক রকমের যথেচ্ছাচার করবার সুযোগ পায় তাদের এই জিজ্ঞাসাবাদ এবং বন্দিশালাগুলোতে। তাসনিম খলিল নিজে এর শিকার হয়েছিলেন ১/১১ সরকারের সময়, এবং ১/১১ সরকারের সময় সাংবাদিক হিসেবে যেমন তাসনিম খলিলকে ডিজিএফআই তুলে নিয়ে দীর্ঘদিন যাবৎ আটকে রেখে নির্যাতন করে এবং এক পর্যায়ে তার সে সময়কার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে দেখা করিয়ে আবার ডিজিএফআই তার বন্দিশালায় নিয়ে যায়, তেমনি ১/১১ সময় ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ অসংখ্য ব্যক্তিকে ডিজিএফআই তার বন্দিশালায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, সেসব জিজ্ঞাসাবাদের ভিডিও ছেড়ে দিয়েছে, এবং এক রকমের বন্দিশালা, গ্রেফতার, আটক এবং জিজ্ঞাসাবাদের যে মেকানিজম তারা তৈরি করেছে সেটা যে সেনাবাহিনী ১/১১ সরকারের সময় চালু রেখেছিল, যেমন শেখ হাসিনা সরকারের সময়ও চালু রেখেছিল, আয়নাঘর থেকে বেরিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ব্যারিস্টার মীর কাসেম কিংবা মাইকেল চাকমা এর প্রমাণ। কিন্তু অন্যরা কোথায় আছেন? ইউনূস সরকার কতটা অসহায় দেখেন। ইউনূস সরকারের ৬ মাস লাগলো, যেই আয়নাঘরের সামনে গিয়ে সানজিদা তুলিরা ৬ আগস্টই দাঁড়ালেন ডিজিএফআই অফিসের সামনে, সেই ডিজিএফআই এর কাছে গিয়ে এই দাবি তুলতে যে তাদেরকে এখনই আয়নাঘর পরিদর্শন করতে দিতে হবে। ইউনূস সরকার অন্য সব বিষয়ের মতো এতেও একটা কমিশন গঠন করে ফেললেন, গুম কমিশন। সেই গুম কমিশনের সদস্যদেরকে আবার নানা রকম লাভজনক প্রতিষ্ঠানে বিভিন্ন পদেও বসিয়েছেন, কিন্তু সেই গুম কমিশনের সদস্যরা যে প্রতিবেদন দিল তার প্রেক্ষিতেও ডক্টর ইউনূসের সরকার আয়নাঘরগুলোর ভেতরকার কাঠামো পরিবর্তনে নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী তৎপর হয়ে উঠেছে সে বিষয়ে কোনো বাধা সৃষ্টি করতে পারল না। যে কারণে ফেব্রুয়ারি মাসে ৬ মাস পরে ক্ষমতায় আসার ডক্টর মোহাম্মদ ইউনূস তখন দেশি বিদেশি সংবাদ মাধ্যমের এক রকমের চাপের মুখে যখন শেষ পর্যন্ত বললেন যে তিনি যাবেন সংবাদ মাধ্যমগুলোকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে, তখন আবার তার অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হলো যে তিনি যেতে পারছেন না, কারণ সেনাবাহিনীর দিক থেকে নিরাপত্তার কারণে আপত্তি আছে, স্পর্শকাতর জায়গায় এই আয়নাঘরের অবস্থান বলে এখানে সংবাদ মাধ্যম নিয়ে যাওয়ায় আপত্তি আছে। আবার সমালোচনার ঝড় উঠল। ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, দেখেও নানা বিশেষজ্ঞজন বলতে থাকলেন যে চেয়ার নতুন বসানো হয়েছে এবং এটা বৈদ্যুতিক চেয়ার হতে পারে না, এগুলো গল্প বানানোর প্রচেষ্টা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব ওই পরিদর্শন শেষে বেরিয়ে কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে তাদের গুম কমিশন যে অনুসন্ধান করেছে তাতে তারা ধারণা করেন এর তদন্ত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অনুযায়ী নাকি এর সংখ্যা কয়েকশো, এবং এটি শুধু ঢাকায় সীমাবদ্ধ না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম আয়নাঘর ছিল। এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার ওই যে সাজানো গোছানো তৈরি করা দেয়াল রং করা সেই আয়নাঘরগুলোর বাইরে আর কোনো আয়নাঘর পরিদর্শনে যেতে পারেনি, বা বাংলাদেশের সংবাদ মাধ্যমকে পরিদর্শন করাতে পারেনি, বা আমাদের জন্যে খুলে দিতে পারেনি। এখন পর্যন্ত শেখ হাসিনার আয়নাঘর থেকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ব্যারিস্টার মীর আরমান এবং মাইকেল চাকমা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা শেখ হাসিনা সরকারের পতনের পর আর কাউকে উদ্ধার করা যায়নি। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ১ বছর ধরে কি করলেন আয়নাঘর রহস্য ভেদে? আয়নাঘর ভার্চুয়াল না রিয়েল? এই প্রশ্ন তো তখন মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের মতো যে কেউই করতে পারেন, কিন্তু ডিজিএফআই এর ভেতরে সেনা সদর দফতরে জিজ্ঞাসাবাদের নামে, সেনা সদর দফতরে সাক্ষ্য নেওয়ার নামে, আটক করে রাখার নামে যে বিভিন্ন ব্যক্তি আটক ছিলেন,
সে বিষয়ে তো তথ্যাদি বেরিয়ে এসেছে। মাইকেল চাকমা বলেছেন যে তার ঘরের পাশে যারা কথা বলতেন তাদের কথা শুনে তার মনে হয়েছে এদেরকে কোর্ট মার্শাল করবার জন্যে আটকে রাখা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসে সাক্ষাৎকার দিয়েছেন মারুফ জামান নামের একজন সাবেক রাষ্ট্রদূত। তিনিও বেরিয়ে বলেছেন যে তিনি যে জায়গায় ছিলেন সেই ভবনের পাশে স্পষ্টত তিনি কুচকাওয়াজের আলাপ শুনতেন এবং বুঝতে পারতেন সে গানের সুরও ভেসে আসতো। তাহলে ভাবুন তো, সেনাবাহিনীর ভেতরে আর যে এমন কোনো কারণে সাক্ষ্য গ্রহণের জন্যে কিংবা কোনো বিপজ্জনক রাষ্ট্রবিরোধী কাজ চলছে সেনাবাহিনীর তরফে এমন অভিযোগের কারণে একে তাকে ধরে নিয়ে আসা হবে না, ছোট ঘরে আটকে রাখা হবে না, কিংবা কোর্ট মার্শালের জন্যে সেনাবাহিনী তার নিজের সেনা কর্মকর্তা সেনা সদস্যদেরকেই এমন কোনো ঘরে আটকে রাখবে না এবং মানসিক শারীরিক নির্যাতন করবে না, এই নিশ্চয়তা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দিতে পেরেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেনাবাহিনীকে এই প্রশ্নগুলোর সম্মুখীন করতে ভয় পাচ্ছেন কেন? কেনই বা জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি বঙ্গভবনে 5ই আগস্ট সকল রাজনৈতিক দলের সামনে কথা দিলেন যে আই উইল টেক কেয়ার অফ ইট অ্যান্ড দে উইল অল বি রিলিজড, তিনি বিষয়টা দেখবেন, তিনি সবার মুক্তির ব্যবস্থা করবেন, তিনি বা কেন হিসাব দিতে পারছেন না কতজনকে আটক করা হয়েছিল, কতজনকে ছাড়া হলো, আর এখনো আয়নাঘরগুলো চলছে কিনা সেনা সদর দফতরের ভিতরে কিংবা বাংলাদেশের নানা স্থানে সামরিক বাহিনীর এলাকায় অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলাকায়, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমন্ত্রণে জাতিসংঘের গুম কমিশনের প্রতিনিধি দল এসে বাংলাদেশ সফর করে গেছেন, তারা সাক্ষাৎ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও। ডক্টর ইউনূসের যে গঠিত গুম কমিশন, তারাও সেনাবাহিনীকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে প্রতিষ্ঠান হিসেবে তারা কোনো গুমের সঙ্গে জড়িত নন। প্রতিষ্ঠান হিসেবে না হন, যেই ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি করেন সেটা দেখবার যেমন অপেক্ষায় রইলাম, তেমনি দেখবার অপেক্ষায় রইলাম 700-800 আয়নাঘর যে খোঁজ পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেই আয়নাঘরগুলো কোথায়, কোথায় বা মায়ের ডাকের দেওয়া তালিকা অনুযায়ী 158 জন বন্দী। এই বিষয়গুলো নিশ্চিত না করলে নিশ্চয়ই আয়নাঘর একটা মিথ হয়েই থেকে যাবে। তাতে অনেক ক্ষেত্রেই গা শিউরে উঠবে যারা ফিরে এসেছেন তাদের বর্ণনার কথা মনে করলে, কিন্তু আয়নাঘর বাংলাদেশে বন্ধ হয়ে গেছে কিনা সেই আশ্বাস এতে মিলবে না।